আসিফ মাহমুদ ১৭ কোটি টাকা ঘুষ খাওয়ার অভিযোগে ডক্টর ইউনূসও ফেঁসে গেলেন। ওয়ার্ড কাউন্সিলরদের কাছ থেকে ৫০ লাখ টাকা নিচ্ছেন আসিফ মাহমুদ। ১০০ কোটি টাকার ধান্দা রে ভাই, ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে শত শত কোটি টাকার ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা, যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা। আসিফ মাহমুদ ঘুষ খায়, মাথা পিছু ৫০ লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে। একবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। আমরা পোস্টে একটু দেখি, ১ ঘন্টা আগে আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের ১০০ কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে। একটি বাসায় বসে উত্তরের ১২৯টি ওয়ার্ডে স্থানীয় প্রশাসক ইন্টারভিউ নিচ্ছে নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। সমন্বয়কদের নিয়োগ বাণিজ্য, যেটি কিনা ইতিমধ্যে আপনার মারাত্মক আকারে ইতিমধ্যে সেটি ধারণ করেছে, তবুও তারা কিন্তু লুট করার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ তারা জানে যে এই রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশে রাজনীতি করা সম্ভব নয়। এই জন্য তারা কি করতেছে, এখন তারা বিভিন্ন জায়গা থেকে নিয়োগ বাণিজ্য, বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি। আসিফ নাহিদরা কট খাইছে, এইটা ওরা যতই নিয়ে বিনিয়ে বলুক, ওরা অনেক জনপ্রিয় হতে পারে, ওদের ফ্যান ফলোয়ার থাকতে পারে, এগুলো অস্বীকার করতে পারবে না ভাই। দর্শক রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন আসলে বিষয়টা কেমন হয়। বর্তমান বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারাই তলে তলে কি কাজ করতেছে না করতেছে, যারা আগে সমন্বয়ক ছিল সমন্বয়ক পদ থেকে উপদেষ্টা হয়েছে, আর এই উপদেষ্টা হওয়ার পর তারা যেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাংবাদিক ইলিয়াস। দর্শক, এই সাংবাদিক ইলিয়াসুর রহমানের একটি প্রতিবেদন থেকে কিন্তু বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের একটা উপদেষ্টার কিছু গোপন গোপন তথ্য পাওয়া গেছে এবং এই তথ্যগুলো নিয়ে বর্তমান সময়ে অনেক বেশি কথা বলা হচ্ছে। হ্যাঁ দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ দেখানো হয়েছে এবং অনেক নেটিজেনরা কিন্তু বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণকে সন্দেহ করতেছে, তাহলে কি সকল উপদেষ্টারা নিজের মতো করে আবার সবকিছু সাজাচ্ছে কিনা, এই বিষয়টাও কিন্তু আপনারা জানতে পারবেন। সো দর্শক, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে নেব। দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা তোলপাড় উত্তাল যে আসলে ঘটনার প্রেক্ষাপটটা কি। যে অভিযোগ এনেছেন আমাদের সাংবাদিক ইলিয়াস, যে একটি বাসায় বসে ঢাকা উত্তরের ১২৯টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউর ইস্যুতে আপনারা জানেন যে এখানে অনেক টাকা পয়সা, ১০০ কোটি টাকার লেনদেন, তথ্য প্রমাণ সহ এক ধরনের একটা পোস্ট দিয়েছিলেন সাংবাদিক ইলিয়াস। তো দিনভর মিডিয়া পাড়ায় এটা নিয়ে চর্চা হয়েছে। আমরা অবশেষে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা কি বলা হয় যে রূপক অর্থে ক্লারিফিকেশন, আমি যদি বলি সরাসরি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগকে নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি, তবে সাংবাদিক ইলিয়াস যেই ইস্যুটা নিয়ে কথা বলেছেন, স্থানীয় সরকার প্রশাসক যেটা, এটা সম্পর্কে তিনি একটা বক্তব্য দিয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে, যে কোথাও না কোথাও সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগ সেটা ভিত্তিহীন, এটাই সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন। তার স্ট্যাটাসটা কি, আমাদের পল্লী উন্নয়ন ও সমবায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকারের যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সচিব ভুইয়া, তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন যে স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি, এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন, তাই নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্নটা অবান্তর। কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এর পরের অংশে তিনি লিখেছেন, জনগণ প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের উপর নির্ভরশীল। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে। তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা বারবার বলছি। প্রশাসক নিয়োগের বিষয়ে এই সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়েই স্থানীয় সরকার পরিচালনা করা হবে। আপনাদের খেয়াল থাকার বিষয় নিশ্চয়ই, বিএনপি বলছে যে জাতীয় সংসদ নির্বাচন আগে, কিন্তু এই ছাত্র উপদেষ্টাদের যে দল, মানে তাদের টিম বি, জাতীয় নাগরিক পার্টি, তারা দাবি করছে বারবার যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়া উচিত।
এখন যে স্থানীয় সরকার নির্বাচনের একটা পার্ট হচ্ছে সাংবাদিক ইলিয়াস যে জায়গাতে তিনি অভিযোগ এনেছেন যে 129টি ওয়ার্ডে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে কাউন্সিলের প্রতি 50 লক্ষ টাকা লেনদেনের একটা ভিডিও আমি আজকে দিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। যদি না দেখেন আমার পেজে দেখে নেবেন অথবা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এতটা সাহসী, যিনি এই আন্দোলনের একজন মাস্টারমাইন্ড ছিলেন। নাহিদের ভাষায় সরকার মনে করছিল নাহিদ মূল খেলোয়াড়, কিন্তু নাহিদ মূল খেলোয়াড় ছিল না, ছিল এই আসিফ। এত সাহসী ছেলে কিন্তু আজকে যখন সাংবাদিক ইলিয়াস এত বড় অভিযোগ আনলেন, তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা নিয়ে সরাসরি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে অথবা তার এই অভিযোগের বিরুদ্ধে কোনো ধরনের স্পষ্ট কোনো বক্তব্য দেওয়ার সাহস তিনি দেখাননি। জনমনে প্রশ্ন যে ঘটনাটা কি, ইলিয়াসকে কি পাত্তা দিল না, নাকি আসলে ঘটনার পিছনে সত্যতা আছে? এত ঘুরাইয়া পেঁচাইয়া সাধু ভাষায় কেন তিনি লিখলেন আমরাও জানতে চাই। সাংবাদিক ইলিয়াস আপনার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, আপনি এটা সম্পর্কে মুখ খোলেন। কথায় কথায় তো অনেকে স্ট্যাটাস দেন, আমরা চাই আপনি আপনার অবস্থান পরিষ্কার করবেন। তবে তার এই স্ট্যাটাসের এগেনস্টে সাংবাদিক ইলিয়াস কি করেন সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তবে জাতির মধ্যে কিন্তু ভাই একটা জিনিস ঢুইকা গেছে যে যাহা রটে কিছু না কিছু ঘটে। আসলে কি তাই? আমরা অপেক্ষায় আছি। ভালো থাকুন। এত বড় অভিযোগ কোনো কিছু জানাইলেন না এই পর্যন্ত। যদি না জানান তাহলে ধরে নেব কিন্তু ঘটনা সত্য। কারণ কি ইলিয়াস হোসেন সাহেব ফাও কোনো কথা তো বলে না, অতীতে প্রমাণ পাইনি। তাহলে এটা প্রমাণ করতে হবে আপনাকে যে এটা মিথ্যা। আর আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে আমি বলবো, ইলিয়াস হোসেন সাহেব দেখেন রোড নাম্বার দিয়ে দিছে, লোকেশন দিয়ে দিছে, কয় তালায় বসে, কখন বসে, কার সাইডে কে বসে, সবকিছুই তো বলছে। আপনারা ওইখানে যান না কেন? ওইখানে দারোয়ানের সাথে, ওইখানে যারা থাকে তাদের সাথে কথা বলেন, ঘটনা কি সত্যি কিনা। ডিএইচএস এর প্রত্যেক বাড়িতে সিসি ক্যামেরা থাকে, ওইসব সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করেন। বিশেষ করে আমার দেশ পত্রিকা, আপনারা জান নাই কেন? এটা সত্য না মিথ্যা প্রমাণ করেন। মনটা ভার হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন। যদি এরকম হয় সাপোর্ট করা যাবে না ভাই, সাপোর্ট করা যাবে না। কারণ টাকার কাছে বিক্রি যারা হয় তারা দেশ বিক্রি করে দিতে পারে। হ্যাঁ, টাকার লোভ যাদের, তাদের কাছে দেশ কোনোদিনই নিরাপত্তা পাবে না। দেখেন না যে শেখ হাসিনা চলে গেছে, কত টাকা নিয়ে গেছে। শোনা যায় 90টা পদ্মা সেতু বানাবার জন্য যে পরিমাণ টাকা লাগে, ওই পরিমাণ টাকা শেখ হাসিনার পরিবারের কাছে আছে। হ্যাঁ, শেখ হাসিনার পরিবারের কাছে আছে। আমার এক বন্ধু আজকে সকালেই বলতেছিল টাকার প্রতি আমার বিশ্বাস চলে যাবে যদি শেখ হাসিনার বিচার হয়। যে শেখ হাসিনার বিচার হয়, টাকার প্রতি তার আর কোনো বিশ্বাস থাকবে না। তার মানে সে বলতে চাইছে টাকা দিয়ে সে বাইচা যাবে, এবং সে এফেক্ট আমরা পাচ্ছি। টাকা দিয়ে যে অনেক কিছু করা যায়, ভারতের মিডিয়া এবং ইদানিংকাল দু একজন আমেরিকান বড় নেতাদের কথা থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, টাকায় কাজ করে, টাকায় কথা বলে। তাহলে কি আসিফ মাহমুদ সাহেব আপনারাও টাকার কাছে বিক্রি হয়ে যাইতেছেন? যাই হোক, সময় আছে প্রমাণ দেওয়ার, প্রমাণ দিবেন। প্রমাণ যদি না দেন তাহলে কিন্তু এটা নিয়ে আবার কথা বলবো। এর মধ্যে আপনি একটা বই লিখছেন আসিফ মাহমুদ সাহেব, কিভাবে বই লিখলেন? দেশের এই ব্যস্ততার মধ্যে একটা বই লেখা যা তা ব্যাপার। আরে বাপরে বাপ, খুব কঠিন কাজ। টুকটাক লেখার অভ্যাস আছে তো, বুঝছেন? ওই যে বিদেশি ছবি দেখে লিখতে গেল, বুঝছেন, 5-6 মাস দেখে। আর আপনি জুলাই 36 দিনের এই ঘটনা তুলে ধরছেন বইতে। 7 মাসের মধ্যে দেশের কাজ কখন করছেন জানি না, তবে শোনা যাচ্ছে যে আপনি হয়তো রেকর্ড করছেন, কথা বলছেন, আর ওগুলো অন্য কেউ লিখছে, এরকমও শোনা যাচ্ছে। যাই হোক, ওই বইয়ের উদ্বোধনীতে আসিফ নজরুল সাহেব কিছু কথা বলছে। এর মধ্যে শুরুই করছেন উনি যে বর্তমান যে উপদেষ্টারা আছে উনি সহকারে ওনারা 2-3 ঘন্টা বেশি ঘুমায় না। দেখুন, আপনার বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দেওয়া, নিউজ ডিলিট করা, এগুলো তো খুব ওপেন সিক্রেট হয়ে গেছে এখন। আপনাদের কর্মীদেরকে বহিষ্কার করাতে তারা বাধ্য করছে না কিনা বলেন? সময় টিভিতে গিয়ে বাধ্য করেছে কিনা? এইটা হওয়ার কথা ছিল কিনা? এগুলো যখন হচ্ছে তখন আমরা উপলব্ধি করছি যে আমরা যদি এগুলোকে গাইড না করি তাহলে এরা জানোয়ারে রূপান্তরিত হবে। সেটাই বলছি, হেলিকপ্টারে যে সিট ছিল ওই সিটে আপনি বা আমি যদি উঠতে চাইতাম তাহলে আমাদেরকে দিত কিনা? ওই সিটটা শুধু সার্জিস এবং হাসনাতদের জন্যই খালি ছিল। এবং শুধু এখানে না, জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ, আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টারে গিয়ে এগুলো নষ্ট করেছে। আমার কথা, জুলাই গণ অভ্যুত্থানের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অন্য রাজনৈতিক এজেন্ডা থাকলে তাহলে সে এই আহতদেরকে বাদ দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না।
জিজ্ঞাসা করছি, আজকে এই যে আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন, আমার কথা, একজন পিএস কত টাকা বেতন পায়? সে লক্ষ লক্ষ টাকার জায়গায় কম্বল বিতরণ করে কই থেকে? এই মোয়াজ্জেম হোসেন ভাই, আপনারা দান খয়রাত করলে এত খুশি হইন না, ওইটা আপনারা আমার চুরি করা টাকা ভাই। আসিফ উত্তরবঙ্গে গিয়ে কম্বল দিয়ে আসছে 2 লাখ 3 লাখ পিস, এটা দেখে খুশি হইন না, এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে। ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই, ওদেরকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার বিচার করার জন্য, ওদেরকে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের বিচার করার জন্য। আজকে নাহিদ এসে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল, ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না। আমার কথা, হ্যাঁ, এটা সত্য কথা। নাহিদের সঙ্গে গণ অভ্যুত্থানের মাঝখানে, গণ অভ্যুত্থানের পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই। কারণ আমরা লড়াই করেছি না, আমাদেরকে দেখেন নাই, লাঠি হাতে আমরা আওয়ামী লীগকে তাড়াইছি না, স্বৈরাচার তাড়াইছি না আমরা। তাহলে আমাদের একটা মেসেজ কোনোদিন নাহিদ দেখছে বলতে পারবে? এখনই মোবাইল বের করে দেখাবো। আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আসছে, তুমি ধরো। আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও, তোমাকে এই জন্য বসানো হয়েছে। সেগুলো মেসেজ দেখে না। সে আমাদেরকে জুলাই স্পিরিট শেখায়। জুলাই স্পিরিটকে আমাদেরকে শেখাবে? সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে, শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, সম্পৃক্ত ছিল না, মানে সে বুঝতে যাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি, তাই এরা আন্দোলনে ছিল না। আমি বলি, তুমি আন্দোলনে বেখেয়াল ছিলা, বেখবর ছিলা। আন্দোলনে যারা রাজপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না। তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না, বোঝো না। তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা, কিভাবে লড়াই করা হয়েছে, কিভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে, এটা যদি দেখতা, এটা তুমি ফিল করতা, তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা। আজকে আপনাদেরকে বলি, এই বৈষম্য বিরোধী যে ফোরাম, এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না? এটা বিএনপির ফোরাম, এটা শিবিরের ফোরাম হতে পারতো না? এটা জামাতের ফোরাম, এটা গণ অধিকারের ফোরাম হতে পারতো না? আমরা সবাই মিলে একসাথে হয়েছি না? একসাথে না আন্দোলন করলাম, একসাথে মরলাম, একসাথে। ছোট্ট একটা সংগঠন নাম জনতার দল, 7 জন মরে গেছে ভাই। এই সংগঠনের এমন কোনো সদস্য নাই সে আহত হয়নি। একজন সদস্য পাইবে না সে আহত ছাড়া আছে এখানে, প্রত্যেকটা সদস্য। তাহলে আমিও তো বৈষম্য বিরোধী আন্দোলন উচিত ছিল যে এই গণঅভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে। সেই ফোরামটা সবার ফোরাম, যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে গাইড করবে, পরবর্তী সরকারকে গাইড করবে। কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো, এবং নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেলে কি করলো? মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না। নির্দিষ্ট একটা গোষ্ঠীর বানায় কি করলো? সমকামী, গে, তাদেরকে এখানে আশ্রয় দিল, বলেন। তারপরে আরো নির্দিষ্ট কিছু মতামতের লোকে কি করলো? যে তাদের ভাবাদর্শ নাকি বহুত্ববাদ। তো তাহলে আমরা আন্দোলন করলাম, সবাই একসাথে আন্দোলন করলাম, ইসলামপন্থীরা, তুমি রাষ্ট্রের ভাবাদর্শ ঢুকে বা বহুত্ববাদ, এটা তো আশা করে না। এদেরই তো একটা কমিটি বর্তমান নিজেদের ভিতরেই আপনার কামড়ে শুরু করে দিছে। এই উপদেষ্টা কিংবা এই সমন্বয়কারী যে কয়টা আছে, সব কয়টায় বর্তমান বাংলাদেশের কি কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। আপনার যদি দ্রব্যমূল্যের দাম দেখেন, আপনার তারপরে বাংলাদেশের বাজার দর দেখেন, কেন মনে করেন এটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসতেছে না বলেন তো? যেখানে পুরো পৃথিবীর বুকে রমজান মাস জুড়ে সমস্ত জায়গায় সমস্ত কিছুর দাম মনে করেন কমে যায়, আর সেখানে আমাদের বাংলাদেশে দ্বিগুণ হয়ে যায়। ভাবতে পারেন কেন দ্বিগুণ হয় বলেন তো? আচ্ছা, ধরে দিলাম শেখ হাসিনা আপনার স্বৈরাচার ছিল, শেখ হাসিনার আমলে কম ছিল না, তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার কেন কমাতে পারতেছে না বলেন তো? এখন তো শেখ হাসিনার কোনো নেতা কর্মী কিংবা কোনো জনগণ তো বর্তমান এক একটা প্রতিষ্ঠানে বৈশা রয় নাই, বৈশা রয়েছে কেনা অন্তর্বর্তীকালে সরকার বৈষম্যরা। তাহলে কেন তারা এই শ্রেণীগুলো ভাঙতেছে না? শোনেন একটা কথা বলি, যেখানে আজকে নিহত পরিবার কিংবা আপনার তথাকথিত মানে আপনাদের কথা শহীদ পরিবার, তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসার অভাবে, আর সেখানে আপনার সমন্বয়কারীরা তারা প্রতিনিয়ত বাসর করতেছে না নিত্য নতুন নারীর সাথে, বাড়িঘর এবং টাকা পয়সা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে, তাই না? একটাবার চিন্তা করতে পারেন, যারা নাকি এই আন্দোলনের ক্ষেত্রে আপনার জীবন দিয়েছেন, যৌবন শেষ করছেন, মানে আপনাদের কথা, কেউ হাত পা হারাইছেন, কেউ মনে করেন চোখ হারাইছেন, হ্যাঁ, কেউ মনে করেন সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন, আপনারা বর্তমান চিকিৎসার অভাবে আপনারা প্রতিনিয়ত রাস্তাঘাটে ভিক্ষা করতেছেন। আর যে সমন্বয়কারীরা আপনাদের জীবনের বিনিময়ে একটা আপনার কি বলে টুপা মাছিল একটা মনে করেন 1-to-1 একটা খেলা খেলে আপনাদেরকে রাস্তায় বসেছে, আর তারা প্রতিনিয়ত এক একজন সমন্বয়ক তারা কি বাসর ঘরে বসতেছে, তাই না? দেখেন সমন্বয়ক রাফি, হাসনাত, সার্জিস
সকলেই। এখন শুধু বাকি আছে হাতে গোনা কয়েকজন, দেখবেন ইতিপূর্বে তারাও কি করে ফেলবে, ওই যে আর একটু মনে করেন লুটপাট করা বাকি আছে, তারপরও কি করে ফেলবে। আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই সমন্বয়কারী দলরা তারা নিজেদের ভিতরে যে পরিমাণ ফাটাফাটি মারামারি কামড়া শুরু করছে, তারপরও যদি এদের যে দলটা আছে, এদের এই দলকে যদি ভোট দেন, তাহলে বাংলাদেশেরই মারা সারা আকাশ ভরা তারা, বোঝেন নাই? দেখেন যেখানে সাংবাদিক ইলিয়াস, তাদেরই তো আপনার মানে এই সমস্ত মানুষগুলা, তাই না? তাদের যে একটা সিন্ডিকেট, তাহলে বর্তমান এরা নিজেদের ভিতরে মনে করেন শুরু হয়ে গেছে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে, তাই না? কে কত কোটি টাকা খাবে। আমি বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি কি এগুলা চোখে দেখেন না? আপনি কি এগুলা দেখেন না? যেখানে সাংবাদিক ইলিয়াস মানে তার যে সিন্ডিকেট মানে হয়তো ভাগ টাক পায় নাই, এর জন্য হয়তো তিনি এই গোপন তথ্যটা ফাঁস করে দিছে। তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা আসলে কি করতেছে? বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে কি করতেছে বলেন তো? আপনি তো বলছেন যে আপনি এই জাতির দায়িত্ব নিলেন, আপনি এই জাতির সমস্ত কিছু আর নিলেন, দায়ভার নিলেন। তাহলে কোথায় আপনার সেই দায়ভার বলেন তো? কোথায় আপনার সেই কর্তব্য? আপনি যে জাতিকে ওয়াদা করছেন যে আপনি জাতির দায়িত্ব নিলেন, ওয়াদা করছেন আপনি আপনার ওয়াদাটা পালন করেন, এখন পালন করেন। দেখেন হাজার হাজার কোটি টাকা, শত শত মনে করেন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তারা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে। এক একজন আপনার বড় বড় বাড়ি গাড়ি নারী সবই তো তারা মনে করেন লুটপাট করে নিচ্ছে না? ফোন এক একজনের বিয়ার মনে করেন আপনার মানে হিরিক লেগে গেছে, মনে করেন কে কবে মনে করেন বিয়া করবে, হ্যাঁ বুঝে। দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? এবং বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ যেভাবে কাজ করতেছে এবং তাদের বিরুদ্ধে যেই রকম ভাবে সমালোচনা হচ্ছে, তাদের বিরুদ্ধে যেই রকম ভাবে কথা বলা হচ্ছে, এর মধ্যে কি কোনো মানে সংযোজ্য আছে কিনা বা এর মধ্যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, আপনারা কিন্তু আমাদের যে প্রতিবেদনগুলো দেখানো হলো এই প্রতিবেদনগুলো দেখার পর বুঝতে পারতেছেন এবং জানতে পারতেছেন। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।